তোমাদের সিলেবাসে পাঠ্য বাংলা গল্প উপন্যাসের বিষয়বস্তুর সামগ্রিক আলোচনা নিয়ে আমার বাংলার বিশেষ নিবেদন বই টই। আমার বাংলা বুক রিভিউর আজকের বিষয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাস। আরণ্যক উপন্যাস বিশ্লেষণ আলোচনার আগে বাংলা উপন্যাসে বিভূতিভূষণের অবস্থানটা জেনে নিই। রবীন্দ্র শরৎ পর্বের পরে বাংলা উপন্যাসে যে নব পর্যায়ের সূত্রপাত হয় তাতে ত্রয়ী বন্দ্যোপাধ্যায়ের নাম একসঙ্গে উচ্চারিত হয়। এই ত্রয়ী বন্দ্যোপাধ্যায়কে কি সমস্বরে সত্যিই উচ্চারণ করা যায়? বিভূতিভূষণ আঙ্গিকের দিক থেকে অবশ্যই আধুনিক। রবীন্দ্র শরৎ পর্বের উত্তর পর্যায়ের বৈশিষ্ট্য তার সব উপন্যাসে সচেতনভাবেই অনুসৃত, কিন্তু আধুনিক পর্যায়ের বিষয়বস্তু, বাস্তবতা, যা সেই সময়ের আধুনিকতার মূল লক্ষণ, তা কতটা পরিলক্ষিত হয়েছে বিভূতিভূষণের উপন্যাসে? জৈবতা, যৌনতা, মানসিক বিকার, জটিল অস্তিত্বের সংকট, যুগ চৈতন্য, শ্রেণীদ্বন্দ্ব বিভূতিভূষণের কোনো উপন্যাসেই নেই। বিভূতিভূষণের উপন্যাসে বাস্তবতা এসেছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রায়, মানসিকতায়, সেই সব গরিব ঘর গৃহস্থলীর বাস্তব বিবরণে, যা অনেকটাই শরৎচন্দ্রীয় গ্রাম্য সমাজকে মনে করায়। তাহলে বিভূতিভূষণ কোন দলের? পূর্ব পর্বের সমাপ্তিতে নাকি নবপর্যায়ের সূচনায়? ক্ষেত্রগুপ্ত বলছেন বিভূতিভূষণ দুই যুগের সন্ধিকালের ঔপন্যাসিক। এখন দেখে নি যুগসন্ধির লক্ষণ বিভূতিভূষণের আরণ্যক উপন্যাসে কতটা প্রকাশ পেয়েছে। বিভূতিভূষণ মোট 14টি উপন্যাস লিখেছেন এবং সবগুলিতেই জীবনবোধ ও রচনারীতি প্রায় একই। বিষয়বস্তুর সূক্ষ্ম বৈচিত্র্যে আলোচ্য আরণ্যক উপন্যাসটি প্রকৃতি ও মানুষ এই পর্যায়ের অন্তর্ভুক্ত। আরণ্যক উপন্যাসের ভৌগোলিক বিস্তার কোশি নদীর নিকটবর্তী ভাগলপুর অঞ্চলের লবটুলিয়ার জঙ্গল। পথের পাঁচালী অপরাজিতের অপুকে পেরিয়ে বিভূতিভূষণ পৌঁছেছিলেন আরণ্যকে। সত্যর চোখে দেখেছিলেন লবটুলিয়ার জঙ্গল। অপুর প্রকৃতিবোধের সঙ্গে সত্যর প্রকৃতি চেতনার কোনো পার্থক্য নেই। এ যেন আর এক পথের পাঁচালী, যে পথ জনহীন আদিম অরণ্যের পথ মধ্য দিয়ে অরণ্য ধ্বংসকারী ঘন বসতির দিকে গিয়ে ফুরিয়ে গেছে। আরণ্যকের প্রাণ বিশাল গহন অরণ্য। বাংলার প্রাণ প্রকৃতি নিয়ে আদিম বনভূমিকে প্রাধান্য দিয়ে এত বড় উপন্যাস এর আগে লিখিত হয়নি। পাহাড়ি অরণ্য, অরণ্যলালিত নির্জনতা, গাছপালা, সাপতকুণ্ডা, ভয়, পরিদেবতা, রাসবিহারী সিংহের মতো মহাজন, রাজুপাড়ের মতো কবিরাজ, যুগল প্রসাদের মতো প্রকৃতি প্রেমিক, এই আয়োজন বাংলা সাহিত্যে দেখা যায় না। অর্থাৎ বাংলা সাহিত্যে অরণ্যকে লেখা প্রথম উপন্যাসই হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক। এই আরণ্যক নিয়ে বিভূতিভূষণ লিখছেন নানা কথা তার ডায়েরিতে। এই জঙ্গলের জীবনের নিয়ে একটা কিছু লিখব, একটা কঠিন শৌর্যপূর্ণ গতিশীল ব্রাত্য জীবনের ছবি। এই বন, এই নির্জনতা, ঘোড়ায় চড়া, পথ হারানো অন্ধকার, এই নির্জন জঙ্গলের মধ্যে খুপড়ি বেঁধে থাকা, এদেশের লোকের দারিদ্রতা, সরলতা, সব। লবটুলিয়া, ভীমদাসটোলা, ধরমপুর, এইসব অঞ্চল ঘিরে গাঙ্গোতা, দোসাদ, সাঁওতাল, ব্রাহ্মণ প্রজাদের বাস। বহুদিন ধরে এরা ভাত খায় না। ভাত এদের স্বপ্ন, বিলাসিতা। শীতেও কারোর গায়ে গরম বস্ত্র নেই। মন তুষ এদের কম্বলের সুখ পূর্ণ করে। ঘোলা জল এদের পানীয়। সত্যচরণের বক্তব্যে বাংলাদেশে এমন দারিদ্র নেই। বাথুয়া শাক, মকাই সেদ্ধ, ঘাটো এসব খেয়েও জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয় না তারা। বরঞ্চ মঞ্চি, কুন্তা, রাজু, যুগলপ্রসাদ, ধাওতাল সাহু প্রত্যেকে জীবনের প্রতি শ্রদ্ধাকে আরো বাড়িয়ে তোলে। তাই রুশতী সেন বলছেন, বেঁচে থাকার প্রয়াসে এই বর্ণময় জীবন বানিয়ে তোলার সাধ্য তাদের আছে। আবার এই অরণ্যেই দশরথের মতো শিল্পীরা মূল্য পায় না। নাগরিক মনপুষ্ট সত্যচরণের প্রকৃতিলালিতা ভানুমতির প্রতি ভানুমতিকে বিবাহ করিতাম দুর্বলতা বিলাসমাত্র হয়ে থেকে যায়। এখানেই নৈসর্গিক সৌন্দর্যের ও মানবীয় বাস্তবতার যূথবদ্ধে মিলনে আরণ্যকের সার্থকতা। আর আছে এই অরণ্য লালিত লোককথা। দব্রুপান্নার মুখে অরণ্যর দেবতা ও রক্ষাকর্তা টারবারোর কথা জানা যায়। শিকারীদের অন্যায়ের হাত থেকে তিনি বন ও পশুদের রক্ষা করেন, অথচ এই দেবতাও অসহায় হয়ে পড়ে কলকাতার মানুষের কাছে। আরণ্যক উপন্যাসটিকে তোমরা সাবলটান তত্ত্বে ফেলতে পারো। সাবলটান তত্ত্ব নিয়ে তোমাদের তিতাস একটি নদীর নাম উপন্যাসে আলোচনা করতে গিয়ে বলেছি।
প্রভু ও অধীনস্থ সম্পর্কে অধীনস্থরা নির্যাতিত এবং শোষিত। এখানে রাসবিহারী নন্দলাল ওঝাদের অধস্তনদের প্রজারা এই সাবলটান তত্ত্বের আওতাভুক্ত। শোষক জমিদার ও শোষিত দরিদ্র প্রজাদের মধ্যে সত্যচরণ শোষণের নির্মম ইতিহাস না বুঝেও অনেকটা বোঝে। তাই মটুকনাথকে টোল খুলে দেয়, কুন্তাকে বিনা সেলামিতে 10 বিঘা জমি দেয়, ধাওতাল সাহুকে পছন্দ করে, সমাদর করে। আবার সম্পূর্ণ অরণ্য বিধৌত অঞ্চলে মানুষেরা জল, খাদ্য, অর্থ, মহামারী সবকিছুর সংকটে প্রকৃতির অধীনস্থ, প্রকৃতি দ্বারা তারা নিয়ন্ত্রিত। এ এক অন্য সাবলটান তত্ত্বের উপস্থিতি লক্ষ্য করা যায় আরণ্যক উপন্যাসে। এখন প্রশ্ন, বিভূতিভূষণ কি কেবল অরণ্য বিধৌত অঞ্চলে সাধারণ মানুষের কষ্ট জর্জরিত দিনলিপিই লিখেছেন সমস্ত উপন্যাস জুড়ে? প্রকৃতি ও মানুষের নিরবিচ্ছিন্ন বর্ণনাই কেবল আরণ্যক উপন্যাসের সম্পদ? এই প্রশ্নের নিরিখে আরণ্যক উপন্যাসের পর্যালোচনা প্রয়োজন। আরণ্যক উপন্যাসের 2য় পরিচ্ছেদে সত্যচরণ জানাচ্ছে, চিরকাল কলিকাতায় কাটাইয়াছি, এই অরণ্যভূমির নির্জনতা যেন পাথরের মতো বুকে চাপিয়া আছে বলিয়া মনে হয়। আবার ওই পরিচ্ছেদেরই মাঝে লিখেছেন, সেই নীরব নিশায় রাত্রে জ্যোৎস্না ভরা আকাশতলে দাঁড়াইয়া মনে হইল এক অজানা পরিরাজ্যে আসিয়া পড়িয়াছি। মানুষের কোনো নিয়ম এখানে খাটিবে না। এইসব জনহীন স্থান গভীর রাত্রে জ্যোৎস্নালোকে পরিদের বিচারণ ভূমিতে পরিণত হয়। আমি অনধিকার প্রবেশ করিয়া ভালো করি নাই। 9ম পরিচ্ছেদে এসে লিখছেন, নির্জনতার মোহ, নক্ষত্র ভরা উদার আকাশের মোহ আমাকে এমনই পাইয়া বসিয়াছে যে মধ্যে একবার কয়েকদিনের জন্য পাটনায় গিয়া ছটপট করিতে লাগিলাম, কবে পিচঢালা বাধা ধরা রাস্তার গণ্ডি এড়াইয়া চলিয়া যাইব লবটুলিয়ার বইহারে, কিংবা এই নির্জন শোভাময় বন্য প্রান্তর, অরণ্য, কুণ্ডি, শৈলমালা জনপদে পরিণত হইবে। লোকের ভিড়ে ভয় পাইয়া বনলক্ষ্মীরা ঊর্ধ্বশ্বাসে পালাইবেন। মানুষ ঢুকিয়া এই মায়াকাননের মায়াও দূর করিবে, সৌন্দর্যও ঘুচাইয়া দিবে। অবশেষে উপন্যাসের অষ্টাদশ পরিচ্ছেদে সত্যচরণের জবানিতেই বিভূতিভূষণ বলছেন, লবটুলিয়া গিয়াছে, নারায় ও ফুলকিয়ার বইহার গিয়াছে, কিন্তু মহালিখারূপার পাহাড় রহিল, ভানুমতীদের ধানঝড়ি পাহাড়ের বনভূমি রহিল। এমন সময় আসিবে হয়তো দেখেও যখন মানুষ অরণ্য দেখিতে পাইবে না, শুধু চাষের ক্ষেত, পাটের কল, কাপড়ের কলের চিমনি চোখে পড়বে। তখন আসিতে হবে সেই নিভৃত অরণ্য প্রদেশে, যেমন লোকে তীর্থে আসে। সেই সব অনাগত দিনের মানুষদের জন্য এ বন অক্ষুণ্ণ থাকুক। দূরদৃষ্টিসম্পন্ন বিভূতিভূষণ উপলব্ধি করতে পেরেছিলেন যন্ত্র সভ্যতার থাবা কত ব্যাপক, কত ভয়ানক। এখন উদ্ধৃতিগুলি পরপর মন দিয়ে শুনলে একটা বিবর্তন বুঝতে পারবে। প্রকৃতিপ্রেমিক সত্যচরণ থেকে প্রকৃতি সচেতন সত্যচরণের বিবর্তন। নাগরিক সভ্যতায় পুষ্ট সত্যচরণের নির্জনতা প্রথমে বুকে পাথর চাপা মনে হলেও এই নির্জনতার জন্যই সে ব্যাকুল হয়েছে। তারপর এর অস্তিত্বে সন্দিহান হয়ে পড়েছে। প্রকৃতি সচেতনতা বা পরিবেশ সচেতনতা বিষয়ে বাংলা সাহিত্যে তেমন চর্চা হয়নি। এর ইংরেজিতে ইকোক্রিটিজমের গোত্রে ফেলতে পারি। বিপন্ন পরিবেশ, তাকে রক্ষা করতে হবে। পরিবেশের বিপন্নতায় মানুষের কিভাবে কোন দিকে বিবর্তিত, এই সবই ইকোক্রিটিসিজমের আওতায় পড়ে। বলা যায় সাইলেন্ট স্প্রিং উপন্যাস থেকে সাহিত্য জগতে ইকোক্রিটিসিজমের যাত্রা শুরু। ইংরেজিতে এ বিষয়ে অনেক উপন্যাস পেলেও বাংলায় নামমাত্র। আরণ্যক, অরণ্যের অধিকার উপন্যাসগুলি এক্ষেত্রে স্মরণীয়। আরণ্যক উপন্যাসে বিভূতিভূষণ এই ইকোক্রিটিসিজমের বীজই বপন করে গেছেন বিচ্ছিন্নভাবে। প্রকৃতিপ্রেমিক সত্যচরণের ওপরেই ভার পড়েছে জমিতে গাছপালা সাপ করে প্রজা বানানোর। তিনি তো সেই সময়ে জীবিকার আশ্বাস ছেড়ে অরণ্য ও মানুষগুলোর হয়ে প্রতিবাদ করতে পারতেন, কেন করেননি? কারণ মধ্যবিত্ত জীবনযাত্রার ঘোর আটক। তাই ভূমিকা অংশের শেষ পর্যায়ে অকপট স্বীকারোক্তি। প্রতিবাদ তিনি করেননি সত্য, কিন্তু 60-এর দশকে আর 70-এর শুরুতে বিশ্বের দিকে দিকে যে পরিবেশবাদী আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠেছিল, তার অন্তত সিকিভাগ শতাব্দী আগে ভূমিষ্ঠ হয় আরণ্যক তার কথাগুলো শুনিয়ে গেছে, আর রেখে গেছে যুগল প্রসাদের মতো গাছ পাগলের অনুপ্রেরণা। এখানেই আরণ্যক উপন্যাসের স্বতন্ত্রতা। আরণ্যক উপন্যাস আলোচনায় সবচেয়ে বড় বিতর্ক হলো, এটা আদৌ কি উপন্যাস? এখানে তো মানুষের কথা তেমন নেই। অরণ্য প্রকৃতির বর্ণনায় স্মৃতিকথা বা ভ্রমণ কথা, কিংবা সময় তারিখবিহীন ডায়েরিও বলা যেতে পারে। তবে লেখক তার দিনলিপিতে বলেছেন, ইহা ভ্রমণ বৃত্তান্ত বা ডায়েরি নহে,
হরেকৃষ্ণ মুখোপাধ্যায় শনিবারের চিঠি পত্রিকার অগ্রহায়ণ ১৩৫৭ সংখ্যায় বলেছেন, আমাদের উপনিষদকে বলে অরণ্য শাস্ত্র। আরণ্যক বাংলার উপন্যাস সাহিত্যে এক অভিনব উপনিষদ। আজকের আলোচনা এখানেই শেষ করছি। বিভূতিভূষণের আরণ্যক উপন্যাস আলোচনা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও। এছাড়া অন্যান্য বাংলা উপন্যাস আলোচনার জন্য চোখ রাখো আমার বাংলা বুক রিভিউতে।